ওকে, সো আজকে আমাদের তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে শুরু সেশনটা। আচ্ছা, অ্যাড্রেনাল গ্ল্যান্ড রিলেটেড যে বিষয়গুলো জানা দরকার তার মধ্যে ফাংশনাল অ্যানাটমি রিলেটেড যে পয়েন্টগুলো আছে, জুনা গ্লোমেরুলোসা, জুনা ফেসিকুলাটা, দুটা রিজন। তার মধ্যে গ্লুকোকর্টিকয়েড, হ্যাঁ, কর্টিসল সিক্রেশন করে যেটা, সেটা হচ্ছে আমাদের জুনা ফেসিকুলাটা থেকে আর কি মেনলি। তো হাইয়েস্ট লেভেল ইন দ্য মর্নিং এ থাকে, স্পেশালি আমরা 8 AM থেকে 9 AM এর দিকে সবচেয়ে বেশি পাই আর কি। আর মিড নাইট অর্থাৎ 12টার সময় একদম সবচেয়ে লয়েস্ট থাকে। তাহলে এই দুইটা পয়েন্ট একটু আমাদের একটু খেয়াল রাখতে হবে এখানে। তাহলে কর্টিসল লেভেল, ঠিক আছে, গ্লুকোকর্টিকয়েড যেটা, সেটা হচ্ছে হাইয়েস্ট থাকে হচ্ছে মর্নিং এ, আর সবচেয়ে লয়েস্ট থাকে হচ্ছে মিড নাইটে। এই জন্য আমরা ইউজুয়ালি মর্নিং স্যাম্পলটা হচ্ছে পাঠাই আর কি, হ্যাঁ। মানে ধরেন কোন একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ইনসাফিসিয়েন্সি আছে, হ্যাঁ, সাসপেক্ট করতেছি তার এডিসন ডিজিজ আছে, তাহলে আমরা একটা মর্নিং কর্টিসল লেভেলটা দেখতে পারি। এমনি জাস্ট যদি মর্নিং কর্টিসল লেভেলটা দেখি যে কম আছে, তখন আমি ধরে নিব হয়তো তার অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি আছে। সো বাকি টেস্ট গুলো করে নিব। দেন দেন হচ্ছে আমরা এসিটিএস লেভেল দেখতে পারি সেরাম, অথবা শর্ট সিনাকটিন টেস্ট হচ্ছে আমরা করতে পারি আর কি, হ্যাঁ। আচ্ছা, আর এখান থেকে আমাদের মিনারেলোকর্টিকয়েড, তার মধ্যে স্পেশাল হচ্ছে অ্যালডোস্টেরন, হ্যাঁ। এই অ্যালডোস্টেরনের বেসিক যে কাজটা, এটা আমাদের একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে অ্যালডোস্টেরন হচ্ছে মেইনলি সে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে রিলিজ হওয়ার পরে দেন হচ্ছে আমাদের কিডনিতে যাবে। কিডনিতে গিয়ে গ্লোমেরুলার যে মানে স্পেশালি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল যেটা আছে, সেখান দিয়ে সোডিয়াম এবং ওয়াটারকে বডিতে রিঅ্যাবজর্ব করবে, হ্যাঁ। বডিতে ধরে রাখবে, বডিতে রিঅ্যাবজর্পশন করাবে সোডিয়াম এবং ওয়াটারকে। আর একই সাথে সে পটাশিয়াম এবং হাইড্রোজেনকে হচ্ছে বডি থেকে বের করে দিবে ইউরিন দিয়ে, হ্যাঁ। ইউরিন দিয়ে, এটা হচ্ছে তার নর্মাল কাজ। সো কোনো কারণে যদি অ্যালডোস্টেরন লেভেল বেশি সিক্রেশন হয়, তাহলে সে বেশি পরিমাণে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করবে। অ্যাজ এ রেজাল্ট বডিতে হচ্ছে হাইপারটেনশন ডেভেলপ করবে, হ্যাঁ, হাইপারটেনশন ডেভেলপ করবে। এবং এই হাইপারটেনশনটা অনেকটা অনেকটা বলা যায় হচ্ছে রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের মতো একটা কন্ডিশন দাঁড়ায় আর কি, যে তিনটা অ্যান্টি হাইপারটেনসিভ দেওয়ার পরেও অনেক সময় কন্ট্রোল হয় না, হ্যাঁ। আচ্ছা, আর যদি বেশি পরিমাণে অ্যালডোস্টেরন রিলিজ হয়, তখন যেটা দেখা যাবে পটাশিয়াম বের হয়ে যাচ্ছে বডিতে। তার মানে হচ্ছে বডিতে আমরা হাইপোক্যালিমিয়া পাবো, হ্যাঁ, পটাশিয়াম যখন বের হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ফাংশন, মানে অ্যালডোস্টেরন রিলেটেড আর কি, হ্যাঁ। তাহলে সে হচ্ছে সোডিয়াম এবং ওয়াটারকে বডিতে রিটেনশন করাবে। অ্যাজ এ রেজাল্ট বডিতে ব্লাড প্রেশারটা হচ্ছে বাড়বে। আর বডিতে পটাশিয়াম হচ্ছে মানে সাধারণত কিডনি দিয়ে হচ্ছে বের হয়ে যাবে। ঠিক আছে, সো পটাশিয়াম হচ্ছে বডিতে কমবে, হ্যাঁ, যদি কারো অ্যালডোস্টেরন লেভেল বেশি থাকে। যেমন ধরেন একটা পেশেন্টের যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে বেশি 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 পরিমাণে অ্যালডোস্টেরন রিলিজ হয়, তখন সেটাকে আমরা কোন সিনড্রোম বলে থাকি, হ্যাঁ, অথবা মানে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম বলে থাকি, হ্যাঁ, কোন সিনড্রোম অথবা প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। তো কোন সিনড্রোম বা প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমের ক্ষেত্রে দেখা যায় পেশেন্টের অ্যালডোস্টেরন বেশি থাকে। আমরা রেনিন এন্ড অ্যালডোস্টেরন একটা রেশিও করি, হ্যাঁ, যদি এই ধরনের কোনো কন্ডিশন পাই আর কি পেশেন্টের, তখন দেখা যায় হচ্ছে অ্যালডোস্টেরন লেভেলটা বেশি থাকে আর রেনিন লেভেল হচ্ছে নর্মাল অথবা কম থাকে, হ্যাঁ, এটা পাই। আর পেশেন্টের হচ্ছে হাইপারটেনশন থাকবে, সাথে হচ্ছে পেশেন্টের হচ্ছে পটাশিয়াম বের হয়ে যায়। তো পটাশিয়াম বের হওয়ার জন্য হচ্ছে পেশেন্টের মিললে হচ্ছে হাইপোক্যালিমিয়াটা হচ্ছে পাওয়া যায় আর কি। আচ্ছা, দ্য প্রিন্সিপাল স্টিমুলেশন টু অ্যালডোস্টেরন সিক্রেশন যেটা করে, সেটা হচ্ছে আমাদের অ্যানজিওটেনসিন 2 করে থাকে, হ্যাঁ। তো আমরা যখন নেফ্রোলজি পড়াইছিলাম তখন রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম যেটা, এটা কিন্তু আমরা বলছিলাম যেমন আমাদের যদি কিডনিতে ব্লাড সাপ্লাই কম যায়, তাহলে হচ্ছে মানে জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে রেনিন রিলিজ হবে। সেই রেনিনটা এনজিওটেনসিনকে অ্যানজিওটেনসিন 1 এ কনভার্ট করবে। আর এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম লাংস এর মধ্যে থাকে, সেখানে অ্যানজিওটেনসিন 1 কে অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট করবে। এবং এই অ্যানজিওটেনসিন 2 টা হচ্ছে একটা পটেন্ট ভেসোকনস্ট্রিক্টর, হ্যাঁ। অর্থাৎ কারো যদি রেনাল ব্লাড সাপ্লাই কম যায়, তার মানে বুঝতে হবে যে তার বডিতে ব্লাড ব্লাড কম আছে, ভলিউম কম আছে, অথবা কোনো কারণে রেনাল ব্লাড সাপ্লাইয়ের পরিমাণ কমে গেছে, লাইক রেনাল আর্টারি স্টেনোসিসও হতে পারে আর কি, হ্যাঁ। তো এরকম কন্ডিশনে যদি কিডনিতে ব্লাড সাপ্লাই কম যায়, তখন কিন্তু জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে রেনিন রিলিজ হওয়া শুরু হবে। তখন এনজিওটেনসিন কে এনজিওটেনসিন 1 এ কনভার্ট করবে, আর এনজিওটেনসিন 1 এনজিওটেনসিন 2 তে কনভার্ট হবে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম দিয়ে। পরে এই এনজিওটেনসিন 2 টা হচ্ছে ভেসেলকে কনস্ট্রিকশন করবে, অ্যাজ এ রেজাল্ট ব্লাড সাপ্লাই বাড়বে। আরেকটা কাজ করে সে, সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যালডোস্টেরন সিক্রেশনকে স্টিমুলেশন দিবে, হ্যাঁ, অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেশন দিবে,
দিয়ে অ্যালডোস্টেরন সিক্রেশনের পরিমাণ হচ্ছে বাড়াবে। এই অ্যালডোস্টেরন কি করবে, কিডনিতে যাবে, কিডনিতে গিয়ে ওয়াটার এবং সোডিয়ামকে রিটেনশন করবে, ব্লাড প্রেশার বাড়াবে, আর বডি থেকে পটাশিয়ামকে হচ্ছে বের করে দিবে। সো এটাই হচ্ছে সুপার ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মানে স্পেশালি এসবি রিলেটেড করে। হ্যাঁ, আচ্ছা, angiotensin 2 is a peptide produced by the activation of the renin angiotensin aldosterone system এর মাধ্যমে আমাদের প্রডিউস হয়। আচ্ছা, যেটা বলছিলাম রেনিন কোথায় থেকে রিলিজ হয়, গ্লোমেরুলার অ্যাপারাটাস অফ দ্য কিডনি থেকে হচ্ছে মেনলি রেনিনটা হচ্ছে রিলিজ হয়। কখন রিলিজ হবে, যখন কিডনিতে আমাদের পারফিউশন কমে যাবে, তখন হচ্ছে আমাদের রেনিন রিলিজ হওয়া শুরু হবে, যেটা রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমকে অ্যাক্টিভেট করাবে। হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট বডিতে ব্লাড প্রেশারের পরিমাণ বাড়াবে। যেমন একটা পেশেন্ট যদি আপনার লিভার সিরোসিসের পেশেন্ট হয়, হ্যাঁ, অথবা কার্ডিয়াক ফেলিওরের পেশেন্ট হয়, অথবা ধরেন পেশেন্টটা যদি আপনার আহ বমি করে, তার যদি ওয়াটারি ডায়রিয়া থাকে, অথবা তার যদি কোনো কারণে হ্যামোরেজ হয়ে যায়, তখন তো তার ভলিউম কমে যাচ্ছে, তাহলে ব্লাড প্রেশার, মানে ব্লাড হচ্ছে কিডনিতে কম যাবে, তাহলে আলটিমেটলি রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভেট হবে। যেমন আমাদের মানে লিভার সিরোসিস যদি হয়, এবং লিভার সিরোসিস পেশেন্টে দেখা যায় অ্যাসাইটিস ডেভেলপ করে। হ্যাঁ, তাহলে অ্যাসাইটিস হলে কি হবে, আমার ভেসেলের ভিতর থেকে ব্লাডটা হচ্ছে বাইরে চলে আসতেছে, তাহলে ভেসেলের ভিতরে কিন্তু ভলিউম কমে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট রেনাল পারফিউশন কমবে, তাহলে রেনাল পারফিউশন কমলে কি হবে, এই যে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভেট হবে। তাহলে কি হবে, অ্যালডোস্টেরন সোডিয়াম এবং ওয়াটারকে আরো বেশি পরিমাণ রিটেনশন করবে, অ্যাসাইটিসের পরিমাণ আরো বেশি পরিমাণে কি হবে, বাড়বে। ঠিক আছে, এই জন্য আমরা লিভার ফেল অর্থাৎ লিভার সিরোসিসের পেশেন্টকে আমরা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট হিসাবে স্পারোলেকটিনটা অ্যাডভাইস করে থাকি। হ্যাঁ, অ্যালডোস্টেরনটা যেন রিলিজ হবে, সেটা যেন নেফ্রনে গিয়ে কাজ না করতে পারে, এই জন্য অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট স্পাইরোলেকটিনটা পেশেন্টকে দেওয়া হয়। ঠিক একই কথা হার্ট ফেলিওরের পেশেন্টের ক্ষেত্রে। হার্ট ফেলিওর মানে ইজেকশন ফ্র্যাকশন কম, তাহলে কিডনিতে ব্লাড সাপ্লাই কম যাবে, এজ এ রেজাল্ট রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভেট হবে। তখন আবার কি হবে, বডিতে ওয়াটার রিটেনশন হবে, ওয়াটার রিটেনশন হবে, সোডিয়াম রিটেনশন হবে। তো সোডিয়াম ওয়াটার রিটেনশন হলে প্রিলোডের পরিমাণ আরো বাড়বে, প্রিলোড বাড়লে আলটিমেটলি হার্টের উপর আরো প্রেশার পড়বে, তার মানে পেশেন্টের হার্ট ফেলিওরটা আরো বেশি কি হবে, অ্যাগ্রাভেট হবে, খারাপ হবে। তো এই জন্য ক্রনিক হার্ট ফেলিওর পেশেন্টে আমরা স্পাইরালেক্টন দেই, যেন এই অ্যালডোস্টেরনটা আমাদের কিডনিতে গিয়ে কাজ করতে না পারে, অর্থাৎ রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা যেন অ্যাক্টিভেট না হতে পারে, বা অ্যাক্টিভেট হলেও যেন অ্যালডোস্টেরনটা গিয়ে আমাদের কাজ না করতে নর্মাল সাইটে। এই জন্য হার্ট ফেলিওর পেশেন্ট, সিএলডির পেশেন্টকে আমরা স্পাইরালেক্টনটা দিয়ে থাকি, যেন প্রিলুড অথবা অ্যাসাইটিস এর পরিমাণকে সে না বাড়াইতে পারে। যদিও বলা হয়ে থাকে যে আপনার লিভার ফেলিওরের ক্ষেত্রে আর কি, লিভার সিরোসিস ক্ষেত্রে, মানে স্পেশালি আমরা স্পারোলেকটনের ডোজ ইভেন দো 400 মিলিগ্রাম পর্যন্ত নিয়ে যেতে পারি, মানে হাইয়েস্ট ডোজ পর্যন্ত নেওয়া যায়। আর হার্ট ফেলিওর পেশেন্টকে সাধারণত আমরা 100 মিলিগ্রাম পর্যন্ত নিতে নেই আর কি, ইউজুয়ালি এর বেশি সাধারণত আমরা দিই না। তো এটা হচ্ছে মোটামুটি অ্যালডোস্টেরন রিলেটেড একটা ইম্পর্টেন্ট ক্লু বা কথা। আচ্ছা, তাহলে এই জায়গাটার মধ্যে এর বাইরে আর আমাদের কিছু নাই। একেবারে হচ্ছে ক্যাটাকোলামাইন। ক্যাটাকোলামাইন রিলেটেড পয়েন্ট আমরা যদি ধরি, তাহলে যেটা ধরতে হয় সেটা হচ্ছে মেডুলারি থাইরয়েড ক্যান্সার যদি হয় কোনো পেশেন্টের, মেডুলারি থাইরয়েড ক্যান্সার, তাহলে সেখান থেকে সরি, মেডুলারি থাইরয়েড ক্যান্সার ফিউক্রোমোসাইটোমা যদি হয় কি কারো, হ্যাঁ, ফিউক্রোমোসাইটোমা হলে তাহলে সেখান থেকে ক্যাটাকোলামাইন রিলিজ হবে, লাইক হচ্ছে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, যে ক্যাটাকোলামাইন গুলো আছে এগুলো হচ্ছে আমাদের রিলিজ হওয়া শুরু করবে, মানে নর্মালের চেয়ে অনেক বেশি পরিমাণে রিলিজ হবে। এবং অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন যেটা করবে, ভ্যাসোকনস্ট্রিকশনের মাধ্যমে ব্লাড প্রেশারের পরিমাণ বাড়ায় দিবে। তার মানে কোনো পেশেন্ট যদি ফিউক্রোমোসাইটোমা থাকে, সেই পেশেন্টের হচ্ছে আপনার হাইপারটেনশন ডেভেলপ করবে। আর হাইপারটেনশন ডেভেলপ করার পাশাপাশি এখানে যেটা হবে, মানে যেহেতু আমাদের সিম্পেথেটিক মানে ফাংশনটাকে অ্যাগ্রাভেট করতে পারে এই ক্যাটাকোলামাইন গুলো, এই জন্য পেশেন্টের সিম্পেথেটিক ওভার অ্যাক্টিভিটি থাকবে, অর্থাৎ পেশেন্টের পালপিটেশন থাকবে, ফ্লাশিং থাকবে, পেশেন্ট অ্যাংশাস থাকবে, হাইপারটেনশন থাকবে। এই হাইপারটেনশনের একটি স্পেশাল ক্রাইটেরিয়া হচ্ছে হেডেক থাকবে, অর্থাৎ মাথায় ব্যথা থাকবে। অর্থাৎ কোনো পেশেন্টের যদি আপনার হাইপারটেনশন প্লাস হেডেক থাকে, তখন আপনার ডায়াগনোস করতে হবে ফিওক্রোমোসাইটোমা। তার সাথে আপনি ফ্লাশিং, ফ্লুশিং, পালপিটেশন, অ্যাংজাইটি, এই জিনিসগুলো হচ্ছে সাথে পাবেন। তাহলে এখানে আমি কি ইনভেস্টিগেশন করব, এটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আমরা হচ্ছে ফিওক্রোমোসাইটোমাতে কোন ইনভেস্টিগেশনটা করব, আমরা 24 আওয়ার ইউরিনারি ক্যাটাকোলামাইন দেখবো, অথবা মেটানেফ্রিন দেখবো। হ্যাঁ, ক্যাটাকোলামাইনটা যখন আরো ভাঙবে, ভাঙলে আলটিমেটলি যে জিনিসে কনভার্ট হয় সেটা হচ্ছে মেটানেফ্রিন। হ্যাঁ, তাহলে অপশনে যেটা থাকে এটা আনসার করবেন। তাহলে একটা ফিওক্রোমোসাইটোমা পেশেন্টের
চয়েস অফ ইনভেস্টিগেশন হচ্ছে 24 আওয়ার ইউরিনারি ক্যাটাকোলামাইন অথবা 24 আওয়ার ইউরিনারি ম্যাটারিফ্রিন। এটা কিন্তু সুপার সুপার ইম্পর্টেন্ট, হ্যাঁ, সুপার ইম্পর্টেন্ট। এরপর আছে অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন। আচ্ছা, অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন এটা মেল ফিমেল দুইজনের ক্ষেত্রেই থাকে। তো মেলের ক্ষেত্রে যেমন টেস্টোস্টেরনটা লিবিডোর পরিমাণ বাড়ায়, এবং ফিমেলের ক্ষেত্রে স্পেশালি এক্সট্রা হিসাবে যে অ্যাড্রেনাল যে অ্যান্ড্রোজেন থাকে, এটা হচ্ছে তার লিবিডোর পরিমাণটা বাড়াইতে পারে। আচ্ছা, এখানে একটা এক্সিস আছে, এটা হচ্ছে লাইক দ্যাট, মানে ফিজিওলজিক্যাল প্রসেসটা আর কি। কোনো কারণে যদি আমার কিডনিতে, হ্যাঁ, ল রেনাল পারফিউশন থাকে, ল সোডিয়াম থাকে, সিম্পাথেটিক অ্যাক্টিভেশন হয়, তখন দেখা যাবে সিম্পাথেটিক অ্যাক্টিভেশন ভ্যাসোকনস্ট্রিকশন হবে, তো তাহলে রেনাল ব্লাড ফ্লোটা কমে যাবে, তাহলে রেনাল পারফিউশন আলটিমেটলি কমবে। তাহলে রেনাল পারফিউশন কমলে জাস্টা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিন রিলিজ হবে। রেনিনটা অ্যাঞ্জিওটেনসিনকে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট হবে, অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট করবে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। এটা হচ্ছে আমাদের লাংসে মেইনলি পাওয়া যায়। পরে এই অ্যাঞ্জিওটেনসিন 2 টা যেই কাজটা করে, যেটা হচ্ছে আমাদের গ্লোমেরুলোসাকে স্টিমুলেশন দেয়, ঠিক আছে। সেখান থেকে যে জিনিসটা রিলিজ করে সেটা হচ্ছে অ্যালডোস্টেরন, এবং এই অ্যালডোস্টেরনটা আমাদের কিডনিতে যাবে। কিডনিতে সোডিয়াম এবং পটাশিয়ামকে সোডিয়ামকে ধরে রাখবে অ্যালং উইথ ওয়াটার, হ্যাঁ, ফলে পেশেন্টের ব্লাড প্রেশারের পরিমাণ বাড়ায়। আর বডি থেকে যে জিনিসটা বের করে দেয় সেটা হচ্ছে পটাশিয়াম প্লাস হাইড্রোজেন আয়ন। পটাশিয়াম বের করা মানে সাথে হাইড্রোজেন আয়নকেও বের করে দেওয়া। যেহেতু অ্যাসিড বের করে দিচ্ছে, দ্যাট মিনস পটাশিয়াম হাইড্রোজেন আয়ন বের করে দিচ্ছে, অ্যাজ এ রেজাল্ট বডিতে হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করবে, হ্যাঁ, মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করবে। এরকম কোশিং সিনড্রোমের পেশেন্টের ক্ষেত্রে আমরা মেটাবলিক অ্যালকালোসিস পাই। এডিসন ডিজিজ তথা অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি পেশেন্টের ক্ষেত্রে আমরা মেটাবলিক অ্যাসিডোসিস পাই, হ্যাঁ, মেটাবলিক অ্যাসিডোসিস পাই। কারণ ওইখানে মানে অ্যালডোস্টেরনটা নাই, থাকে না, ঠিক আছে, সেই জন্য। তাহলে এইটা একটু খেয়াল রাখবো আমরা, যে কোন সিনড্রোম তথা প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম যদি হয় কোনো পেশেন্টের, তাহলে সেখানে আমরা মেটাবলিক অ্যালকালোসিস পাবো। এখানে যেমন আমাদের সিম্পাথেটিক যে নার্ভাস সিস্টেম আছে, সেই সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম স্পেশালি আমাদের মেডুলা যেটা থাকে অ্যাড্রেনাল মেডুলা, সেখান থেকে অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন রিলিজ হয় বা এপিনেফ্রিন নর এপিনেফ্রিন রিলিজ হয়। এদের মধ্যে আলফা অ্যাড্রেনাল রিসেপ্টরকে স্টিমুলেশন করতে পারে অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন দুইটাই। অ্যাজ এ রেজাল্ট কি হয়, বেসোকনস্ট্রিকশন হয়। অর্থাৎ কারো যদি সিম্পাথেটিক স্টিমুল হয় তাহলে বেসোকনস্ট্রিকশন হবে, আর বেসোকনস্ট্রিকশন হলে আলটিমেটলি রেনাল পারফিউশন কমে যাবে। সো এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। আর বিটা অ্যাড্রেনাল যেটা করতে পারে, যেটা হচ্ছে বেসোডাইলেটর করে, এই জন্য কোনো পেশেন্টের ব্লাড প্রেশার বেড়ে গেলে আমরা সেই ক্ষেত্রে হচ্ছে বিটা অ্যাড্রেনাল রিসেপ্টর অর্থাৎ এপিনেফ্রিনটা দিতে পারি আর কি। আর এটা হচ্ছে এক্সিস আর কি, নর্মাল এক্সিস, যেমন হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস হাইপোথ্যালামো পিটুইটারি যে এক্সিসটা থাকে, যেটা আমরা জানি যে আমাদের হাইপোথ্যালামাস থেকে কর্টিকোট্রপিক রিলিজিং হরমোনটা মেনলি রিলিজ হয়, হ্যাঁ। কর্টিকোট্রপিক রিলিজিং হরমোনটা আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেশন দেয়, সেখান থেকে অ্যাসিটিএস রিলিজ হয়। এই অ্যাসিটিএসটা যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রোজেন এবং কর্টিসল রিলিজ করতে হেল্প করে, হ্যাঁ, মেনলি কর্টিসল। সো এই কর্টিসলটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরে গিয়ে কাজ করবে, এজ এ রেজাল্ট প্রোটিন ক্যাটাবলিজম হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করাবে, অর্থাৎ পেশেন্টটাকে ডায়াবেটিসের দিকে নিয়ে যাবে, ইমিউন রেসপন্স হাইপারটেনশন করবে, এবং ইনক্রিজ অ্যাপিটাইট এবং মেমোরি করবে। মেমোরি স্পেশালি মেমোরি লস করে থাকে আর কি, হ্যাঁ। আচ্ছা, আর এখানে হচ্ছে এন্ড্রোজেন যেটা আছে, এটা হচ্ছে এন্ড্রোজেন রিসেপ্টরে গিয়ে কাজ করবে, এজ এ রেজাল্ট পেশেন্টের পিউবিক এন্ড অ্যাক্সিলারি হেয়ার লিবিডো স্পেশালি ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে এই ফাংশন গুলো ডেভেলপ করাবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ওভারঅল একটা ফিজিওলজিক্যাল প্রসেস আর কি, যেটাকে কোরিলেশন করে অনেক প্যাথোলজি আমরা পেয়ে থাকি। আচ্ছা, এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই জায়গাটা ইউজুয়ালি আমাদের যে বডিতে কোলেস্টেরল থাকে, এই কোলেস্টেরল থেকে বিভিন্ন ধাপে আমাদের অনেকগুলো আহ হরমোন তৈরি হয়। দেখেন, কোলেস্টেরল থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যালডোস্টেরন, কোলেস্টেরল থেকে যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে কর্টিসল। তাহলে এই দুইটা কিন্তু আমাদের লাইফ সেভিং হরমোন, হ্যাঁ, অ্যালডোস্টেরন কর্টিসল গুলো। তার সাথে কোলেস্টেরল থেকে যেটা হয় সেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন, কোলেস্টেরল থেকে যেটা হয়, টেস্টোস্টেরন থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে এস্ট্রাডিওল তথা এস্ট্রোজেন। সো এই যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হরমোন গুলো, এগুলো হচ্ছে আমাদের এই কোলেস্টেরল থেকে আসে। তাহলে এই কোলেস্টেরল থেকে বিভিন্ন পাথওয়েতে, যেমন কোলেস্টেরল থেকে আলটিমেটলি এই পাথওয়েতে ধরে, এই পাথওয়ে ধরে 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 আলটিমেটলি এরা অ্যালডোস্টেরন তৈরি করবে। আর অথবা কোলেস্টেরল থেকে 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন যাবে, সেখান থেকে এই পাথওয়ে ধরে 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 তারা কর্টিসল তৈরি করবে।
এই অ্যালডোস্টেরন এবং কর্টিসল দুইটা জিনিস তৈরি করতে গেলে একটা এনজাইম লাগে। সেই এনজাইমটার নাম হচ্ছে 21 হাইড্রোক্সিলেস এনজাইম। হ্যাঁ, 21 হাইড্রোক্সিলেস এনজাইম। তো কারো কারো দেখা যেতে পারে এই 21 হাইড্রোক্সিলেস এনজাইমটা ডেফিসিয়েন্সি থাকতে পারে। হ্যাঁ, ডেফিসিয়েন্সি থাকতে পারে, নাও থাকতে পারে বডিতে। যদি না থাকে তাহলে এই অ্যালডোস্টেরন কর্টিসল তৈরি হবে না। এইটাকে বলা হয় আপনার কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। হ্যাঁ, সো কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া ইন এ ক্লাসিক ফর্মে আমরা 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সিটা পাই, অথবা 21 হাইড্রোক্সিলেজের এগেনস্টে একটা অ্যান্টিবডি ফর্ম হতে পারে, যে অ্যান্টিবডিটা এটাকে নষ্ট করে দিতে পারে অটোইমিউন কন্ডিশনের মাধ্যমে। হ্যাঁ, অথবা কারো কারো ক্ষেত্রে দেখা যায় 11 বিটা হাইড্রোক্সিলেজ যে এনজাইমটা আছে, এই এনজাইমটারও ডেফিসিয়েন্সি থাকতে পারে। সো মেইনলি ডেফিসিয়েন্সি থাকে হচ্ছে এই এনজাইমটা 21 হাইড্রোক্সিলেজ এনজাইমটা। তাহলে এই এনজাইমটা যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে একটা পেশেন্টের বডিতে আমি অ্যালডোস্টেরন পাবো না, একটা পেশেন্টের বডিতে আমি কর্টিসল পাবো না। তাহলে যদি অ্যালডোস্টেরন না থাকে পেশেন্টের দেখেন ব্লাড প্রেশারে কি হবে, আমার কিডনি থেকে ওয়াটার সোডিয়াম রিটেনশন হবে না, ব্লাড প্রেশার ফল করবে। অ্যালডোস্টেরন যদি না থাকে তাহলে পটাশিয়াম হাইড্রোজেন বের হতে পারবে না, তাহলে বডিতে পটাশিয়াম হাইড্রোজেনের পরিমাণ বাড়বে এবং বডিতে অ্যাসিডোটিক একটা কন্ডিশন ডেভেলপ করবে। আর যদি কর্টিসল না থাকে তাহলে আমাদের নর্মাল যে ফাংশন গুলো, অ্যাড্রেনাল যে মানে একটা সাপোর্ট বা আমাদের বডি যে ব্লাড প্রেশার থেকে শুরু করে এইচ এন্ড এভরিথিং ভাইটাল যে কাজগুলো করতে যাওয়া হয়, সেই ক্ষেত্রে তো কর্টিসল লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমি কর্টিসলের ল্যাকিংস এর ফিচার, অর্থাৎ একটা অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হলে যে ফিচার গুলো থাকবে সেই ফিচার গুলো কিন্তু আমি পেয়ে যাব। তার সাথে যেটা হয় সেটা হচ্ছে ইন কেস অফ ফিমেল জেনিটাল ডেভেলপমেন্টের, মানে এখানে একটা ইস্যু আছে যেটা দেখা যায় এমবিগাস জেনিটালিয়া ডেভেলপ, মানে জেনিটালিয়া গুলো খুব ভালোভাবে স্পষ্টভাবে ডেভেলপ করে না। এইটাকে বলা হয় ক্লাসিক্যাল ফর্ম অফ কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। অর্থাৎ কোনো পেশেন্টে যদি জেনিটালিয়া ভালোভাবে ডেভেলপ না করে আর তার সাথে যদি অ্যালডোস্টেরন এবং কর্টিসলের ডেফিসিয়েন্সি থাকে মেইনলি, তখন আমরা সেটাকে বলে থাকি যে ক্লাসিক্যাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। এখানে আরো কিছু ফিচার ডেভেলপ করে, যেমন কোনো পেশেন্টের যদি ধরেন 21 হাইড্রোক্সালেজ এনজাইমটা ডেফিসিয়েন্সি থাকে তাহলে অ্যালডোস্টেরন এবং কর্টিসল তৈরি হইল না। তাহলে এই কর্টিসল থেকে কোলেস্টেরল থেকে আরেকটা পাথওয়ে আছে যেটা হচ্ছে 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন হয়। সেই 70 হাইড্রোক্সি প্রোজেস্টেরন থেকে ডেহা তৈরি হয়। এই ডেহা থেকে যেটা হয় আলটিমেটলি দেখেন টেস্টোস্টেরন হয়, এবং হচ্ছে টেস্টোস্টেরন থেকে অ্যারোমাটেস এনজাইম দিয়ে হচ্ছে এস্ট্রোজেনে কনভার্ট হয়। তাহলে এখানে এই পাথওয়েটা যদি বন্ধ হয়ে যায়, অর্থাৎ অ্যালডোস্টেরন তৈরি কর্টিসল তৈরির পাথওয়েটা যদি বন্ধ হয়ে যায় ডিউ টু 21 হাইড্রোক্সিলেজ অথবা 11 বিটা হাইড্রোক্সিলেজের ডেফিসিয়েন্সির কারণে, তখন দেখা যাবে এই পাথওয়েটা তার প্রমিনেন্স মানে ডমিনেন্সিটা বেশি দেখা যাবে আর কি। হ্যাঁ, অর্থাৎ কোলেস্টেরল থেকে 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন তৈরি হওয়ার পরিমাণ বেড়ে যাবে। আর 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন যখন তৈরি বেশি হবে তখন ডেহার পরিমাণ বেশি হবে। ডেহার পরিমাণ যখন বেশি হবে তখন টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে। অর্থাৎ টেস্টোস্টেরন পরিমাণ বেড়ে যাওয়া মানে কিন্তু পেশেন্টের ক্ষেত্রে, অর্থাৎ একটা মেল পেশেন্টের ফিচারে তার বডির ফিচার গুলো আসবে। অর্থাৎ একটা ফিমেল পেশেন্ট ধরেন, তার মধ্যে দেখা যায় হেয়ার গ্রো বেড়ে গেছে, হার্সুটিজম ডেভেলপ করতেছে, তার ফিমেল যে ক্যারেক্টারিস গুলো সেগুলো থাকবে না, মেল ক্যারেক্টারিস গুলো হচ্ছে প্রিডমিনেন্টলি থাকবে, বিয়ার্ড ডেভেলপ করবে। অর্থাৎ মেল প্রিডমিনেন্ট ফিচার হচ্ছে মেনলি পেশেন্টের ক্ষেত্রে আমরা পাইতে পারি। অর্থাৎ কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি আমি প্রিডমিনেন্টলি মেল ফিচার গুলো পাই, আর যদি এইদিকে হচ্ছে আমাদের এই পাথওয়ে রিলেটেড যে ফিচার গুলো সেগুলো যদি ভালোভাবে স্পষ্ট ডেভেলপ না করে, অর্থাৎ এমবিগাস জেনিটালিয়া যদি না পাওয়া যায়, সেটাকে বলা হয় থাকে নন ক্লাসিক্যাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। হ্যাঁ, নন ক্লাসিক্যাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। তাহলে নন ক্লাসিক্যাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়াতে আমার যে জিনিসটা হবে সেটা হচ্ছে 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরনের পরিমাণ হচ্ছে বেড়ে যাবে, আলটিমেটলি দেহার পরিমাণ বাড়বে, আলটিমেটলি হচ্ছে টেস্টোস্টেরনের পরিমাণ বাড়বে, এবং টেস্টোস্টেরন থেকে অ্যারোমাটেস এনজাইম দিয়ে ইস্ট্রোজেনে কনভার্ট হবে। ঠিক আছে, আর 5 আলফা রিডাক্টেজ দিয়ে পরবর্তীতে টেস্টোস্টেরনটা ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট হয়, যেটা হচ্ছে একটা অ্যাক্টিভ ফর্ম অফ টেস্টোস্টেরন। তাহলে এখান থেকে আমাকে যে মেসেজগুলো আমার নিতে হবে সেই মেসেজগুলো হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়াতে 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি থাকতে পারে, অথবা 11 বিটা হাইড্রোক্সিলেজের ডেফিসিয়েন্সি থাকে। অ্যাজ এ রেজাল্ট অ্যালডোস্টেরন এবং কর্টিসল তৈরি হয় না। যদি অ্যালডোস্টেরন কর্টিসল তৈরি না হয় তাহলে আমাদের সোডিয়াম পটাশিয়ামের একটা ব্যালেন্স থাকবে না, পেশেন্টের হাইপোটেনশন ডেভেলপ করবে, অর্থাৎ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সির মতো ফিচার ডেভেলপ করে, হাইপোঅ্যাড্রেনালিজমের ফিচার ডেভেলপ করে, সল্ট ওয়াস্টিং থাকে, এমভিগাস জেনিটালি ডেভেলপ করে। এটাকে বলা হয় থাকে ক্লাসিক্যাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। আর যদি মানে স্পেশালি ডমিনেন্সিটা যদি এদিকে
যদি চলে আসে একদম বেশি করে, তাহলে 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন হবে, ডেহা হবে, আর এখান থেকে টেস্টোস্টেরন হবে। সো আলটিমেটলি পেশেন্টের ক্ষেত্রে মেল ফিচার গুলো হচ্ছে প্রিডমিনেন্ট নিবে, আপার হ্যান্ড নিবে। সো এটাকে বলা হয় থেকে নন ক্লাসিক্যাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। আচ্ছা, তাহলে এখানে আমার যে আর দু একটা পয়েন্ট, যেটা হচ্ছে আচ্ছা, ক্লাসিক্যাল আর নন ক্লাসিক্যালের মধ্যে মেইন পার্থক্য কোথায়? মানে একটা তো ইয়ের পার্থক্য বুঝলাম, যে একটা হলো 21 আর একটা হলো 11 বিটা, এটা একটা বুঝলাম প্যাথোলজি, কিন্তু হ্যাঁ, প্রেজেন্টেশনের পার্থক্যটা কোথায় হবে? আচ্ছা, প্রেজেন্টেশনের পার্থক্য হচ্ছে মানে ক্লাসিক্যালে আর নন ক্লাসিক্যালে। ক্লাসিক্যালের ক্ষেত্রে প্রেজেন্টেশন পার্থক্য থাকবে তার সল্টের সমস্যা, মানে অ্যালডোস্টেরন যেহেতু ডেফিসিয়েন্সি থাকবে, তাহলে সোডিয়াম বডিতে কম থাকবে, পেশেন্টের বডিতে পটাশিয়াম হচ্ছে বেশি থাকবে, এবং পেশেন্টের বডিতে হচ্ছে অ্যাসিডোসিস ডেভেলপ করবে, ঠিক আছে? অর্থাৎ সল্ট ওয়াস্টিং বলা হয় আর কি এটাকে, হ্যাঁ। তাহলে সল্টের সমস্যা থাকবে। আর এদিকে কর্টিসল যখন কমে যাবে, তাহলে পেশেন্টের ক্ষেত্রে অনেকটা হচ্ছে এডিসন ডিজিজের মতো ফিচার থাকবে। এডিসন ডিজিজের ফিচার কি হবে? ওই লাইক দিয়ে পটাশিয়াম বাড়বে, সোডিয়াম কমবে, হাইপোটেনশন হবে, এই ফিচার গুলো হচ্ছে পেশেন্টের আসবে। আর এক্সট্রা ফিচার হিসাবে ওরা বলে দিবে যে পেশেন্টের জেনিটালি এগুলো ভালোভাবে ডেভেলপ, অ্যাম্বিগাস জেনিটালি আছে। এটা হচ্ছে ক্লাসিক্যাল। আর যদি পেশেন্টের মানে এরকম না যে ক্লাসিক্যাল পেশেন্টেরই নন ক্লাসিক্যাল ফিচার ডেভেলপ করবে, এরকমটা হয় না। আবার যদি ক্লাসিক্যাল ভেরিয়েন্টটা থাকে, আবার নন ক্লাসিক্যালটা নাও থাকতে পারে আর কি, হ্যাঁ। মানে যে কোনো একটা সাইড নিয়ে সে হচ্ছে প্রেজেন্ট করে। তো আবার যদি ধরেন কারো কারো ক্ষেত্রে যদি এইটা অর্থাৎ এদিকটার ঠিক মানে স্টপ হয়ে গেছে, বাট এখানে টেস্টোস্টেরনের জন্য, দেহার জন্য, অথবা 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরনের জন্য দেখা যাবে তার মধ্যে মেল ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে বেশি থাকবে। মাস্কুলারাইজিং বডি হবে, তারপর বিয়ার ডেভেলপ করবে, হার্সিটিজম হবে, অর্থাৎ মেল রিলেটেড যত ফিচার আছে এইগুলো হচ্ছে ডমিনেন্সি বেশি থাকবে। তখন সেটাকে বলা হয়েছে নন ক্লাসিক্যাল। এবং সেই পেশেন্ট গুলাতে আমাদের এখানে যেমন ইলেকট্রোলাইটের একটা ইমব্যালেন্স হয়, এই ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সটা হচ্ছে সাধারণত আমরা নন ক্লাসিক্যালে ইউজুয়ালি পাওয়া যায় না আর কি, হ্যাঁ। মানে মেল ডমিনেন্ট ফিচার গুলো হচ্ছে নন ক্লাসিক্যালে বেশি আসে। সল্ট কস্টিংটা নন ক্লাসিক্যালে কম হয়। হ্যাঁ, নন ক্লাসিক্যালে সল্ট রোস্টিংটা কম থাকবে, মানে মেল ডমিনেন্ট ফিচার গুলো বেশি বেশি নন থাকে। ক্লাসিক্যালে বেশি থাকবে, হ্যাঁ। তাহলে এখান থেকে আমার এইটা, হ্যাঁ, 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি, এইটা হচ্ছে মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট, মানে স্পেশালি ফর এসবি আর কি, হ্যাঁ। এসবি অর্থাৎ কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ার জন্য এটা, এটাতে ডেফিসিয়েন্সি থাকে। আচ্ছা, এখানে আমাদের কিছু পয়েন্ট আছে, যেমন আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কখনো কখনো হরমোন এক্সেস থাকতে পারে, কখনো কখনো ডেফিসিয়েন্সি থাকতে পারে। তাহলে হরমোন এক্সেসটা প্রাইমারি হতে পারে, হরমোন এক্সেসটা সেকেন্ডারি হতে পারে, ডেফিসিয়েন্সি প্রাইমারি হতে পারে, ডেফিসিয়েন্সি সেকেন্ডারি হতে পারে, হ্যাঁ। তো এখানে আমরা প্রাইমারি কখন ধরবো? যদি আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে নিজের কাছ থেকে যদি হরমোন প্রোডাকশন না করে, তখনই আমরা প্রাইমারি ধরবো। আর অ্যাড্রেনাল গ্ল্যান্ডের বাইরে থেকে লাইক পিটুইটারি হতে পারে, অথবা আমাদের হাইপোথ্যালামাস হতে পারে, সেখান থেকে যদি হরমোন না আসে, সেটাকে আমরা সেকেন্ডারি বলবো, হ্যাঁ। যেমন নন অ্যাড্রেনোকর্টিকোট্রপিক ডিপেন্ডেন্ট হতে পারে হরমোন অ্যাক্সেস, অর্থাৎ পেশেন্টের যদি মানে স্পেশালি অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কোনো একটা টিউমার হলো, অথবা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হাইপারপ্লাসিয়া ডেভেলপ করলো, হ্যাঁ। তাহলে সেখান থেকে বেশি 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 পরিমাণে আলটিমেটলি সে হচ্ছে কর্টিসল রিলিজ করা শুরু করবে। তাহলে বেশি করে কর্টিসল যদি রিলিজ করা শুরু করে, তাহলে আলটিমেটলি যে ফিচারটা দাঁড়া করাবে সেটা হচ্ছে কুশিং সিনড্রোম, ঠিক আছে? সেটা হচ্ছে কুশিং সিনড্রোম। আবার এরকম হইতে পারে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে একটা অ্যাডেনোমা হলো, অ্যাড্রেনাল হাইপারপ্লাস হলো, তাহলে এখান থেকে বেশি বেশি পরিমাণে অ্যালডোস্টেরন রিলিজ করাইলো, তাহলে এই পেশেন্টে যেটা হবে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম ডেভেলপ করবে। তাহলে আমাদের যদি মানে কর্টিসল বেশি রিলিজ হয়, তাহলে সেটা যাবে হচ্ছে কুশিং সিনড্রোমের দিকে। আর যদি মানে অ্যালডোস্টেরন বেশি রিলিজ হয়, তাহলে সেটা যাবে হচ্ছে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম হিসাবে। আর যদি কোনো পেশেন্টের অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মেডুলা থেকে ক্যাটাকোলামাইন গুলো রিলিজ হয়, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, তখন সেটা যাবে হচ্ছে আমাদের ফিওক্রোমোসাইটোমার দিকে। তাহলে এইগুলো হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের নিজস্ব সমস্যা, তার জন্য তার এই ধরনের ফিচার গুলো থাকবে। তাহলে এখানে আমি কিছু ফিচার কি পাবো? লাইক কুশিং সিনড্রোমে আমি যেটা বলতেছি আমরা, যে এখানে মেইনলি হচ্ছে গ্লুকোকর্টিকয়েডের পরিমাণটা হচ্ছে বেশি থাকে, হ্যাঁ। গ্লুকোকর্টিকয়েডের পরিমাণ বেশি থাকে, তো মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটিটা হচ্ছে এখানে বেশি থাকে না। আর প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম হচ্ছে মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটিটা হচ্ছে এখানে বেশি পাওয়া যাবে। তো মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি যদি বেড়ে যায়, তাহলে আলটিমেটলি কি হবে? পেশেন্টের অ্যালডোস্টেরনের পরিমাণ বডিতে বেশি থাকবে। অর্থাৎ আমরা যেটা বলি আর কি, যে একটা প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমের ইনিশিয়াল ইনভেস্টিগেশন হচ্ছে আমরা রেনিন
এবং অ্যালডোস্টেরন রেশিওটা দেখি। তাহলে এখানে যেহেতু হাইপার অ্যালডোস্টেরনিজম আছে, তাহলে অ্যালডোস্টেরন বেশি থাকবে, রেনিনটা কম্পারেটিভলি ল থাকে অথবা নর্মাল থাকে আর কি, ঠিক আছে এইটা। আর ফিচার হিসেবে কি পাবো, অর্থাৎ ফিচার হিসেবে হাইপার অ্যালডোস্টেরনিজমের ফিচারটা, অর্থাৎ বডিতে সোডিয়াম ওয়াটার রিটেনশন হবে, হাইপার টেনশন ডেভেলপ করবে, বডি থেকে পটাশিয়ামকে বের করে দিবে, হাইড্রোজেনকে বের করে দিবে, তাহলে পটাশিয়াম বডিতে কম পাবো। তার সাথে যেহেতু সোডিয়াম ওয়াটার রিটেনশন হচ্ছে, তাহলে এই পেশেন্টের হাইপার টেনশন ডেভেলপ করবে। সো এটাই হচ্ছে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম বা কোন সিনড্রোম, যেটাকে আমরা বললাম। আর ফিউক্রোমোসাইটোমার ক্ষেত্রে যেটা বললাম একটু আগে, যেমন পেশেন্টের ক্যাটাকোলামাইন যেগুলো রিলিজ হয়, এগুলো তো সিম্প্যাথেটিক ফাংশনকে অ্যাক্টিভেট করবে, অ্যাগ্রাভেট করবে। অ্যাজ এ রেজাল্ট সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির ফিচার পাবো, লাইক পেশেন্টের পালপিটেশন থাকবে, সোয়েটিং থাকবে, অ্যাংজাইটি থাকবে, ফেশিয়াল ফ্লাশিং থাকবে, প্লিথুরার মতো থাকবে, হ্যাঁ। তার সাথে হচ্ছে পেশেন্টের হাইপার টেনশন হবে, যেহেতু সিম্প্যাথেটিক গুলো হচ্ছে অ্যাক্টিভেশন করলে ভেসোকনস্ট্রিকশন হয়, হাইপার টেনশন ডেভেলপ করবে। তার সাথে পেশেন্টের হেডেক থাকবে, হ্যাঁ, হেডেক থাকবে। হেডেকটা কেন, ওই যে সিম্প্যাথেটিক ভেসোকনস্ট্রিকশনের জন্য ব্লাড সাপ্লাই কম যায় ব্রেনে, এর এজ এ রেজাল্ট পেশেন্টের হচ্ছে হেডেক ডেভেলপ করে। তাহলে এটাই হচ্ছে আমাদের ফিউক্রোমোসাইটোমা। সো ইনভেস্টিগেশন 24 আওয়ার ইউরিনারি ক্যাটাকোলামাইন অথবা মেটানেফ্রিন লেভেলটা দেখবো। এবার আসি সেকেন্ডারি কজ কি। সেকেন্ডারি কজ যেমন আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে যদি বেশি পরিমাণে এসিটিএস রিলিজ করে, হ্যাঁ, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ করে, তাইলে হতে পারে। অথবা পেশেন্টের কুশিং সিনড্রোম মানে হচ্ছে, এটা যেটা বোঝাবে সেটা হচ্ছে একটোপিক কুশিং সিনড্রোম, মানে একটোপিক অ্যাসিটিয়াস সিক্রেশন আর কি, যেটাকে বলা যায়। যেমন স্মল সেল লাং ক্যান্সার হলো, সেখান থেকে বেশি বেশি পরিমাণে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ করবে, সেটাকে বলি আমরা একটোপিক অ্যাসিটিয়াস সিক্রেশন তথা কুশিং সিনড্রোম বলে থাকি। আর পিটুইটারি গ্ল্যান্ড থেকে যদি বেশি পরিমাণে অ্যাসিটিয়াস রিলিজ হয়, সেটাকে আমরা কুশিং ডিজিজ বলে থাকি, হ্যাঁ, কুশিং ডিজিজ বলে থাকি। এটা গেল একটা। আর সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম যদি ওই যে রেনাল জিপিডি। রেনাল পারফিউশন কমে গেল কোনো কারণে, তাহলে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভেট হলো, তাহলে আলটিমেটলি মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরন সিক্রেশন হচ্ছে বাড়বে, ঠিক আছে। মানে রেনাল পারফিউশন কম, বডিতে কোনো একটা হাইপোভলিমিক কন্ডিশন, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের যেটা দেখা যাবে সেটা হচ্ছে গিয়ে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশনের মাধ্যমে তার অ্যালডোস্টেরন পরিমাণ বাড়বে। অ্যাজ এ রেজাল্ট এটাকে আমরা সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম বলি, যেটা আমরা ইউজুয়ালি হার্ট ফেলিওর পেশেন্ট, ইউজুয়ালি লিভার সিরোসিস রিলেটেড করে অ্যাসাইটিস যে ডেভেলপ করে, সেই জায়গাগুলোতে হচ্ছে আমরা পেয়ে থাকি আর কি, হ্যাঁ। এই সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজমটাকে প্রিভেন্ট করতে হলে আমরা তাকে স্পাইরালেক্টিন দিতেছি আর কি, অথবা ইপ্লিরেনটা হচ্ছে আমরা দিয়ে থাকি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে হরমোন ডেফিসিয়েন্সি, হ্যাঁ। হরমোন ডেফিসিয়েন্সি হিসাবে আমাদের যেটা থাকতে পারে স্পেশালি হচ্ছে এডিসন ডিজিজ হতে পারে। যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা কোনো কারণে, অটোইমিউন কারণে বা কোনো কারণে নষ্ট হয়ে গেল, ডিস্ট্রাকশন হয়ে গেল, তাহলে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল রিলিজ হবে না। যদি কর্টিসল রিলিজ না হয়, তাহলে যে কন্ডিশনটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের এডিসন ডিজিজ হয়, হ্যাঁ। অর্থাৎ অ্যাড্রেনাল গ্ল্যান্ড কোনো কারণে নষ্ট হয়ে গেল, তাহলে আলটিমেটলি কর্টিসল রিলিজ হবে না, আলটিমেটলি অ্যালডোস্টেরন সিক্রেশন হবে না, অ্যালডোস্টেরনের ডেফিসিয়েন্সি থাকবে। সো পেশেন্টের বডিতে যেটা হবে, হাইপোটেনশন ডেভেলপ করবে, এবং সোডিয়াম পটাশিয়ামটা বের হতে পারবে না, তাহলে বডিতে যে পটাশিয়ামের পরিমাণ বাড়বে। এবং যেহেতু এবং এই পেশেন্টের যেহেতু আমার সোডিয়াম থাকে না, হ্যাঁ, মানে ইলেকট্রোলাইট হিসেবে সোডিয়াম ওয়াটার থাকে না, সেই জন্য পেশেন্টের পুস্টুরাল হাইপোটেনশন ডেভেলপ করে, পুস্টুরাল হাইপোটেনশন ডেভেলপ করে। সো এই ফিচারগুলো হচ্ছে মোস্ট প্রমিনেন্ট হিসাবে এডিসন ডিজিজে থাকবে। অর্থাৎ মেইনলি যেটা হয়, সোডিয়াম কম, পটাশিয়াম বেশি, পেশেন্টের পোস্টুরাল হাইপোটেনশন থাকবে, ওয়েট লস থাকবে। জাস্ট এই কিছু পয়েন্ট দিয়ে আমি যেটা বলতে পারি এই পেশেন্টের ডায়াগনোস হয় এডিসন ডিজিজ, এবং এটা একটা অটোইমিউন কন্ডিশনে মেইনলি এডিসন ডিজিজটা হয়ে থাকে মেইনলি। আচ্ছা, আরেকটা হচ্ছে হরমোন ডেফিসিয়েন্সি কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, যেটা আমরা দেখছিলাম যে 21 হাইড্রোক্সিলেজ এনজাইমের ডেফিসিয়েন্সির ফলে আমার অ্যালডোস্টেরন এবং কর্টিসল কিন্তু তৈরি নাও হতে পারে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি পাবো, কর্টিসলের ডেফিসিয়েন্সি পাবো। এইটাই হচ্ছে আমাদের হরমোন ডেফিসিয়েন্সির একটা পয়েন্ট, হ্যাঁ, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়াতে। অথবা সেকেন্ডারি কজ যদি এটা পিটুইটারি গ্ল্যান্ড রিলেটেড, অর্থাৎ কোনো কারণে পিটুইটারি গ্ল্যান্ড আমি কেটে ফেলাই দিছি, অথবা পিটুইটারি গ্ল্যান্ডে কোনো একটা নন ফাংশনের টিউমার হয়েছে, ঠিক আছে, নন ফাংশনের টিউমার হয়েছে। এই টিউমারটা করলে কি নর্মাল যে সেলগুলো আছে সেগুলোকে সে নষ্ট করে দিল। এজ এ রেজাল্ট কি হবে, আমাদের অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোনটা রিলিজ হবে না। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন যদি রিলিজ না হয়, তাহলে অ্যালডোস্টেরন, কর্টিসল যেগুলোই বলে না কেন, সেগুলো হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আসবে না। অ্যাজ এ রেজাল্ট হরমোন ডেফিসিয়েন্সি দেখা দিবে। আচ্ছা, হরমোন হাইপারসেন্সিটিভ দরকার নেই, হরমোন রেজিস্ট্যান্স এটা হচ্ছে আমাদের
সিউডো হাইপারঅ্যালডোস্টেরন দরকার নেই, এগুলো লাগবে না। আচ্ছা, নন ফাংশনাল অ্যাডেনোমা যদি হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাডেনোমা হতে পারে অ্যাডেনাল গ্ল্যান্ডে, ঠিক আছে, অথবা ক্যান্সার হতে পারে, মেটাস্টেটিক কোনো একটা লেশন থাকতে পারে, এটাগুলো নন ফাংশনিং থাকতে পারে আর কি, যেগুলো হচ্ছে হরমোন রিলিজ করে না। বাট আমাদের মেইন কনসার্নিং ইস্যু হচ্ছে হরমোন এক্সেস হলে কি হবে, হরমোন ডেফিসিয়েন্সি হলে কি হবে। আচ্ছা, এখানে স্পেশালি ক্লাসিফিকেশন হচ্ছে এন্ডোজেনাস কুশিং সিনড্রোমের ক্ষেত্রে তারা একটা ক্লাসিফাই করছে, যেমন এসিটিএস ডিপেন্ডেন্ট, হ্যাঁ, যদি কুশিং সিনড্রোম বলি আর কি, এসিটিএস ডিপেন্ডেন্ট হতে পারে, আর নন এসিটিএস ডিপেন্ডেন্ট থাকতে পারে, অথবা হাইপার কর্টিসোলিজম যদি হয় সেখান থেকে আমাদের সিউডো কুশিং সিনড্রোম হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে কিভাবে কি করব আমরা তাহলে। একটা কুশিং সিনড্রোমের পেশেন্ট যদি আমরা চিন্তা করি, তাহলে তার কিছু স্পেসিফিক ফিচার থাকবে। ফিচারগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে তার ওয়েট গেইন করবে, হ্যাঁ, ওয়েট গেইন করবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তার হাইপারটেনশন ডেভেলপ করবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাবডোমিনাল স্ট্রায়া থাকবে, ঠিক আছে, অ্যাবডোমিনাল স্ট্রায়া থাকবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে তার প্রক্সিমাল মাসল উইকনেস থাকে, প্রক্সিমাল মাসল ওয়াস্টিং থাকে। এবং যেহেতু যদি এই কুশিং সিনড্রোমটা এসিটিএস ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ এসিটিএস এর পরিমাণ বেশি থাকে, তাহলে তার স্কিন পিগমেন্টেশন এগুলো হচ্ছে থাকবে, আমরা পাবো। যদি এসিটিএস লেভেল যদি বেশি না থাকে, তাহলে কিন্তু স্কিন বা বাক্কাল পিগমেন্টেশন গুলো কিন্তু আমরা পাবো না, ঠিক আছে। তাহলে এই ফিচার গুলো কিছু ধরে আমাদেরকে আগাইতে হবে। এবং এই কুশিং সিনড্রোমের পেশেন্টে যেটা থাকে সেটা হচ্ছে অ্যালডোস্টেরনের অ্যাক্টিভিটিটা হচ্ছে বেড়ে যায় যদি এসিটিএস ডিপেন্ডেন্ট হয়। তখন আমরা যেটা করি দেখি সেটা হচ্ছে পেশেন্টের হাইপারটেনশন ডেভেলপ করে। কেন? ওই অ্যালডোস্টেরন সোডিয়াম ওয়াটার রিটেনশন করায়, হাইপারটেনশন ডেভেলপ করায়। অ্যালডোস্টেরন পটাশিয়ামকে বের করে দেয়, তাহলে কুশিং সিনড্রোমের পেশেন্টে আমরা হাইপোক্যালিমিয়া পাবো, ঠিক আছে, হাইপোক্যালিমিয়া পাবো। এবং যেহেতু ওয়াটার সোডিয়াম রিটেনশন করতেছে, আবার হাইড্রোজেন আয়ন পটাশিয়াম আয়নকে বের করে দিচ্ছে, এজ এ রেজাল্ট বডিতে মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করবে, ঠিক আছে। সো এই পয়েন্টগুলো কিন্তু ফিচারগুলো কিন্তু আমরা কুশিং সিনড্রোমের ক্ষেত্রে পেয়ে থাকি আর কি। এখন আসেন যে অ্যাসিটিএস ডিপেন্ডেন্ট বলতে পিটুইটারি গ্ল্যান্ডে, হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ডে কোন একটা অ্যাডেনোমা হলো, কোন একটা টিউমার হলো, সেই টিউমারটা ফাংশনিং টিউমার যদি হয়, তাহলে সেখান থেকে কি হবে, আমার সিক্রেশন হবে অ্যাসিটিএস। সো অ্যাসিটিএস যদি সিক্রেশন হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে, তাহলে সেই অ্যাসিটিএসটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেশন দিবে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেশন দিলে সেখান থেকে হচ্ছে কর্টিসল রিলিজ বাড়বে, সেখান থেকে অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়বে। অ্যাজ এ রেজাল্ট আমাদের কুশিং সিনড্রোম হবে। আর পিটুইটারি কারণে যদি কোনো পেশেন্টের কুশিং সিনড্রোম হয়, সেটাকে আমরা কুশিং ডিজিজ বলে থাকি, সেটাকে আমরা কুশিং ডিজিজ বলে থাকি। এবং মানে এসিটিএস ডিপেন্ডেন্টের ম্যাক্সিমাম 70% কজে কিন্তু এই কুশিং ডিজিজ তথা পিটুইটারি কারণে, পিটুইটারি এসিটিএস এর কারণে এটা হয়ে থাকে। নেক্সট হচ্ছে অ্যাসিটিএস একটোপিক ভাবে হতে পারে, যেটা আমরা বলছিলাম যে কোনো একটা পেশেন্টের যদি স্মল সেল লাং ক্যান্সার হয়, স্পেশালি, হ্যাঁ, স্মল সেল লাং ক্যান্সার হয়, ব্রঙ্কিয়াল কার্সিনোয়েড থাকে, নিউরোএন্ডোক্রাইন টিউমার হয়, তাহলে এই সাইটগুলো থেকেও পেশেন্টের অ্যাসিটিএস রিলিজ হতে পারে, হ্যাঁ, সেটাকে বলা হয় থাকে একটোপিক অ্যাসিটিএস সিক্রেশন। অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের কিন্তু কুশিং সিনড্রোম হতে পারে, এবং এই কুশিং সিনড্রোমটাকে কুশিং সিনড্রোমই বলা হয়। আর পিটুইটারি কারণে যদি কোনো কুশিং সিনড্রোম হয়, সেটাকে কুশিং ডিজিজ বলা হয়। এবার আসেন এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এসিটিএস নাই তারপরেও তার কুশিং সিনড্রোম হয়ে গেছে, তাহলে এটা কি হতে পারে? এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে তার প্যাথোলজিটা মেনলি থাকবে। যেমন অ্যাড্রেনাল গ্ল্যান্ডে একটা টিউমার হইলো, টিউমার হওয়াতে তার কর্টিসল অ্যালডোস্টেরন রিলিজের পরিমাণ বাড়লো, তাহলে কুশিং সিনড্রোম ডেভেলপ করবে। অথবা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে একটা ক্যান্সার হলো, ক্যান্সার হওয়ার দরুন তার হরমোন সিক্রেশনের পরিমাণ বাড়তেই থাকবে, ঠিক আছে, তখন দেখা যাবে আরো বরঞ্চ অ্যাসিটিএসটা আরো নেগেটিভ ফিডব্যাকে আরো কমে যাবে আর কি, হ্যাঁ, নেগেটিভ ফিডব্যাকে আরো কমে যাবে। আর এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট ম্যাক্রোনোডুলার অথবা হাইপারপ্লাসিয়া, প্রাইমারি পিগমেন্টেড নোডুলার অ্যাড্রেনাল ডিজিজ, ম্যাককোন অ্যালবার্ট সিনড্রোম হতে পারে। তাহলে এগুলোতে আমরা এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম পাইতে পারি। আরেকটা হচ্ছে একটা হাইপার কর্টিসোলিজম হয় কিছু কিছু কারণে, সেই কারণগুলো হচ্ছে অ্যালকোহল যদি কিছু পেশেন্ট খায়, অথবা পেশেন্ট যদি ডিপ্রেস থাকে, অথবা পেশেন্ট যদি অবেস থাকে, তাহলে সেই পেশেন্টেরও কুশিং সিনড্রোম ডেভেলপ করে। কারণ এই কন্ডিশনগুলোতে এক অ্যালকোহল যারা বেশি খাবে, ডিপ্রেশনে যারা থাকবে, অবেস যারা থাকবে, তাদের ক্ষেত্রেও আমার কর্টিসল সিক্রেশন বাড়ে। তাদের ক্ষেত্রে দেখা যায় মানে মোটামুটি একদম কুশিং সিনড্রোমের মতোই ফিচারটা ডেভেলপ করে, একদম কুশিং সিনড্রোমের মতো ফিচার। তো তাদের এই কন্ডিশনটাকে আমরা যে নাম দিছি সেটা হচ্ছে সিউডো কুশিং সিনড্রোম। অর্থাৎ একটা পেশেন্টের যদি কুশিং সিনড্রোমের মতো ফিচার থাকে, সেই সাথে যদি পেশেন্টে অ্যালকোহল খায়, সেই সাথে যদি পেশেন্টটা আপনার ডিপ্রেসিভ থাকে, অবেস থাকে, সেটাকে বলা হয় থাকে কুশিং, সিউডো কুশিং সিনড্রোম, ঠিক আছে। আর যদি অ্যালকোহল, ডিপ্রেশন, অবেসিটি না থাকে, সেটা হচ্ছে আমাদের নর্মাল কুশিং সিনড্রোম বলবো আর কি, হ্যাঁ, নর্মাল।
আচ্ছা, জাস্ট 1 মিনিটে আমি একটু আসতেছি। হ্যালো। ওকে। আচ্ছা, তাহলে এখানে যে মানে ছবিটা দেওয়া আছে এটা মেইনলি হচ্ছে কোশিং সিনড্রোমের তার ফিচার গুলো আর কি। হ্যাঁ, সো পরীক্ষাতে এগুলা তো সব দিবে না, তার কিছু কিছু ফিচার দিবে। তার মধ্যে যেগুলা দিবে, 1 নম্বর হচ্ছে পেশেন্টের ওয়েট গেইন আছে, এই কথাটা বলবে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে পেশেন্টের হচ্ছে হাইপার টেনশন আছে, এই কথাটা বলবে। 3 নম্বর হচ্ছে অ্যাবডোমিনাল স্ট্রায়া আছে। ঠিক আছে, অ্যাবডোমিনাল স্ট্রায়া আছে এটা বলবে। প্রক্সিমাল মাসল উইকনেস আর বাফেলো হাম্প, প্লিথোরা, এগুলো মানে প্রায় সময় বলে থাকে, অথবা হেয়ার মানে হার্সুটিজম হয়েছে, এই কথাটা প্রায় সময় বলে থাকে। তো এই বিষয়গুলো হচ্ছে মেইনলি কোশ্চেনের সাথে অ্যাটাচ থাকবে, আর অন্যান্য গুলা কখনো দেয় কখনো দেয় না আর কি। তাহলে হচ্ছে তাদের হেয়ার থিনিং থাকে, হার্সুটিজম থাকে, একনি থাকে, প্লিথোরা থেকে লাল হয়ে যায়, মুন ফেস থাকে। হ্যাঁ, পেপটিক আলসার থাকতে পারে, লস অফ হাইট, ব্যাক পেইন, তারপর হচ্ছে কম্প্রেশন ফ্র্যাকচার থাকতে পারে, হাইপারগ্লাইসেমিয়া, ডায়াবেটিস হয়। হ্যাঁ, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স থাকে, তার সাথে হচ্ছে আমাদের অস্টিওপোরোসিস হয়, টেন্ডেন্সি টু ইনফেকশন হওয়ার পসিবিলিটি বেড়ে যায়, ওন্ড হিলিংটা হচ্ছে আলটিমেটলি কমে যায়। সাইকোসিস ডেভেলপ করতে পারে, ক্যাটারেক্ট হতে পারে, হাইপারটেনশন খুবই ইম্পর্টেন্ট, সেন্ট্রাল অবেসিটি হয়, অ্যাজ এ রেজাল্ট অ্যাবডোমিনাল স্ট্রায়া থাকে। সো ডিক্রিজ স্কিন থিকনেস আর ওয়াস্টিং এন্ড উইকনেস অফ দ্য প্রক্সিমাল মাসল, সাথে হচ্ছে ব্রুইস টুইস থাকতে পারে আর কি। আচ্ছা, সো এখন আমরা একটা কোচিং সিন্ড্রোমের ফিচার নিয়ে আসলো, তার রিলেটেড ডায়াগনোসিস করা। হ্যাঁ, আমি জাস্ট অন্য একটা ফিগার দেখাই ডায়াগনোসিস এর পারপাসে, ইনভেস্টিগেশন আর কি।